প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসে বসে নবীনগরের কথার আজকে আরেকটি নতুন ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন। আমি গৌরাঙ্গ দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা। আপনাদেরকে সান্ধ্যকালীন আজকের এই বিশেষ আয়োজনে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ 10 ডিসেম্বর 2025, নবীনগরের কথার আজকের পর্ব সংখ্যা হচ্ছে 408। ইতিমধ্যে আমরা 407টি প্রোগ্রাম করেছি ভার্চুয়ালি। আজকে 408তম পর্বে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনায় নবীনগরের প্রতিচ্ছবি এমন একটি মূল মন্ত্রকে আমরা হৃদয়ে ধারণ করে প্রায় 5 বছর আগে আমরা পথ চলতে শুরু করেছিলাম এই ভার্চুয়াল আড্ডা অনুষ্ঠান নিয়ে, এবং দেখতে দেখতে ইতিমধ্যে কিন্তু আমরা 460টি পর্ব শেষ করেছি। আজকে 408তম পর্ব। আপনারা যারা নিয়মিত আমাদের এই ভার্চুয়াল আড্ডা অনুষ্ঠানগুলো দেখেন, বিশেষ করে লাইভ টক শো গুলো, শুরুতেই ওয়াইফাই ড্রপ পড়ে গেল। আমার অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানগুলি করতে একটু আসলে সমস্যাই হয় ভার্চুয়ালি। প্রিয় দর্শক, ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে শুরুতে আমাদের প্রায় 22 মিনিট সময় আমরা কিল করে ফেলেছি। দীর্ঘক্ষণ যাবৎ ওয়াইফাই এর এই প্রবলেমের কারণে ডাটা দিয়ে অনুষ্ঠানটা শুরু করেছি, তারপরও আবারও একটু প্রবলেমে পড়ে গেলাম। হঠাৎ করে আমি প্রোগ্রাম থেকে আউট হয়ে গেছিলাম, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে শুরু করতে যাচ্ছি মূল অনুষ্ঠান। নবীনগরের কথা আপনারা জানেন যে নিয়মিত আমরা সমসাময়িক ঘটনার উপর বিশ্লেষণ করে থাকি। সেলিব্রিটি মানুষদের জন্ম এবং মৃত্যু তারিখেও এই ধরনের সেলিব্রিটি আড্ডা করে থাকি। এবং আপনারা জানেন যে গত 4 বছরে বিগত সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন এবং মেয়র নির্বাচনে কাছাকাছি সময়ে আমরা নির্বাচনে যারা প্রার্থী হন সেই সমস্ত প্রার্থীদের নবীনগরের কথার মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করি, যাতে আপনাদের বিভিন্ন প্রশ্নের তারা জবাব দিতে পারেন এবং তারা কিসের অভিপ্রায়ে এই ধরনের নির্বাচনে অংশ নিচ্ছেন এবং নবীনগরকে নিয়ে তারা কি ভাবেন, সেই সমস্ত বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় এবারও ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নবীনগরের কথার মুখোমুখি অনুষ্ঠানটিতে আমরা গত 2 দিন আগে এই ধারাবাহিক পর্বটি শুরু করেছি, এবং প্রথম পর্বে নবীনগরের কথার মুখোমুখি হয়েছিলেন আমাদের একজন এমপি প্রার্থী, যিনি গণ অধিকার পরিষদ মনোনীত নজরুল ইসলাম নজু। আজকে এর দ্বিতীয় পর্ব, আজকেও আমরা নবীনগরের কথার মুখোমুখি একজন এমপি প্রার্থীকে আপনাদের সামনে হাজির করেছি। তিনি হচ্ছেন মুফতি আমজাদ হুসাইন আশরাফি। তিনি বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী, ব্রাহ্মণবাড়িয়া 5 এই নবীনগর আসনে। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি নবীনগর উপজেলার উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী কৃষ্ণনগর যে ইউনিয়ন পরিষদ, সেটিরও তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, অর্থাৎ সেখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমরা স্বাগত জানাচ্ছি জনাব মুফতি আমজাদ হুসাইন আশরাফি আপনাকে, যে আজকে নবীনগরের কথার মুখোমুখি পর্বের যে দ্বিতীয় অনুষ্ঠানটি, সেটিতে আপনি আমন্ত্রিত হয়ে এসেছেন। আমরা আশা করছি আজকের এই অনুষ্ঠানে আপনি কেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হয়েছেন এবং বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিসের মতো একটি দল থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন, সেই বিষয়গুলো আপনি খোলামেলা ভাবে এখানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। পরিচয় করে দিচ্ছি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাওলানা মেহেদী হাসান, যিনি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং আমাদের নবীনগরের কথার একজন নিয়মিত আলোচক। এবং আজকে যিনি মূল বা মুখ্য আলোচক বা মুখ্য অতিথি, মুফতি আমজাদ হুসেন আশরাফি ভাই, তিনিও কিন্তু নবীনগরের কথায় বহুবার তিনি আমাদের টক শোতে এসছেন এবং চমৎকার আলোচনা করেন, এবং তার একটি বিশাল ফ্যান রয়েছে পুরো গোটা উপজেলা এবং উপজেলার বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে। ইতিমধ্যে মেহেদী হাসান সম্ভবত নেট থেকে ছিটকে পড়েছেন। আমি একটা কথা প্রায়ই বলি এই ধরনের ভার্চুয়াল আড্ডায়, যে নেটের এত প্রবলেম যে মাঝে মাঝে কখন আবার মুফতি আমাদের আমজাদ ভাই কখন আউট হয়ে যান সেটিও জোর গলায় বলা যাবে না। আমিও হয়তো বা আউট হয়ে যেতে পারি। এরই মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানটি যতটা সম্ভব চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে শেষ করবার জন্য। প্রিয় দর্শক, আমরা সরাসরি আসতে চাই আমাদের আজকের যে মুখ্য অতিথি, নবীনগরের কথার মুখোমুখি যিনি হয়েছেন মুফতি আমজাদ হুসাইন আশরাফি। সম্ভবত মেহেদী আবার ঢুকেছেন, আমি তাকে একটু নিয়ে নিচ্ছি।
বলে রাখি আমাদের সঙ্গে আরো দুজন গণমাধ্যম কর্মীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারা শুরুর দিকে যুক্ত হয়েছিলেন। তারা নিশ্চয়ই অন দা ওয়ে, দুজনকে আমি দেখেছি। তারা বাসায় ফিরে হয়তো 10-15 মিনিটের মধ্যে তারা যুক্ত হবেন, নিশ্চয়ই তাদেরকে আমরা তখন যুক্ত করে নেব। আসতে চাই মুফতি আমজাদ হোসেন আশরাফি ভাই আপনার কাছে। সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ, আপনি ইতিমধ্যে একজন জনপ্রতিনিধি হিসেবে এখন নবীনগরে বেশ আলোচিত, বিশেষ করে কৃষ্ণনগর উত্তরাঞ্চলের যে 3টি ইউনিয়ন রয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে কৃষ্ণনগর ইউনিয়ন। ওখানে প্রায় মানে যে সংঘাতপূর্ণ ঘটনাগুলো ঘটে দাঙ্গা হাঙ্গামার জন্য, এখন শুধু দেশ নয় দেশের বাইরেও এটি বেশ সুপরিচিতি লাভ করেছে। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এখানে পা কেটে যেভাবে মুষ্টিবদ্ধ হাতে জয় বাংলা স্লোগান দিয়ে এই পুরো ইউনিয়নটিকে কিন্তু ভাইরাল করা হয়েছিল, এবং সেটি নিয়ে কিন্তু নানান ভাবে তখনকার এমপি কে জবাবদিহিতা করতে হয়েছে, মিডিয়াতে নানান ভাবে এসছে। সেই কৃষ্ণনগর কিন্তু অনেকটা এখন শান্ত হয়ে এসছে। আমার প্রশ্ন হচ্ছে, কৃষ্ণনগরের ইউনিয়ন পরিষদের একজন আলোচিত চেয়ারম্যান হিসেবে আপনি জনপ্রতিনিধি এমনিতেই ছিলেন, এখন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এমন কি রাজনৈতিক কিংবা সামাজিক কর্মকাণ্ড গোটা উপজেলায় আপনি ব্যাপকভাবে করেছেন বলে আপনি মনে করছেন যে তার অবদানের স্বীকৃতি স্বরূপ হয়তোবা আপনি সংসদ নির্বাচনও ভালো করবেন বলে আপনার বিশ্বাস? প্রশ্ন হচ্ছে, আমরা নবীনগরের 8 লক্ষ জনগণ কি এমন কর্মযজ্ঞের কারণে আপনাকে ভোট দেব? আপনি সংসদ নির্বাচনে কতটা উপযোগী বলে নিজেকে মনে করেন? ভোট আপনাকে আমরা কেন দেব? বিশেষ করে আমরা যারা নবীনগরের 8 লক্ষ মানুষের বেশিরভাগই সচেতনভাবে আপনার সমস্ত কর্মকাণ্ড আমাদের নখদর্পণে রয়েছে। কি বলবেন জনাব মুফতি আমজাদ হোসেন আশরাফি? একটু আনমিউট হয়ে নেবেন। জি ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। নবীনগরের কথার মাধ্যমে আজকে লাইভ অনুষ্ঠানে যারা দেখছেন এবং পরেও যারা দেখবেন, বিশেষ করে নবীনগরের 8 লক্ষ মানুষ এবং নবীনগরের প্রবাসে যারা আছেন রেমিটেন্স যোদ্ধা, যাদের সামনে আমার ভিডিও যাবে, আজকের লাইভ যাবে, প্রত্যেকেই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। শুরুতেই বিজয়ের মাসে স্মরণ করছি 1971 সন থেকে নিয়ে, বিশেষ করে 1971 সনে এই মহান মুক্তিযুদ্ধে আমার দেশের যত মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেছেন এদেশকে স্বাধীন করার জন্যে, সকল শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা যারা, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। মা বোনদের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি তাদেরকে আমরা কখনোই ভুলব না, ভুলতে পারিও না। এবং আজকে 2024 পর্যন্ত এই বাংলাদেশকে বিনির্মাণের জন্যে, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্যে বিভিন্ন পর্যায়ে দফায় দফায় যারা জীবন দিয়েছেন, যারা শাহাদত বরণ করেছেন, 24-এর অভ্যুত্থান পর্যন্ত 13 সালে শাপলাতে সহ সকল শাহাদতদের, শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং যোদ্ধাহত অথবা আহত যারা আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। এবং সাথে সাথে স্মরণ করছি আমার প্রিয় নবীনগর উপজেলাকে আজকে পর্যন্ত যারা নিজেদের রক্ত, ঘাম, শ্রম জড়িয়ে রাজনৈতিক এবং অরাজনৈতিক সামাজিক বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সংগঠন করে নেতৃত্ব দিয়েছেন, নবীনগরকে সাজিয়েছেন, এই পর্যন্ত যারা সংসদে যারা কথা বলেছেন, প্রয়াত সকল সংসদ সদস্যকে আমি স্মরণ করছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সকলের অবদানকে আমি দারুণভাবে স্বীকার করছি যে এই নবীনগরের 4.5 লাখ ভোটার এবং 8 লক্ষ মানুষের কল্যাণে যারা অন্তত 1 মিনিট বা 1 সেকেন্ডও ভেবেছেন, প্রত্যেকের ভাবনার প্রতি শ্রদ্ধা রেখে আমি কথা শুরু করছি। আজকে এখানে কথা বলা এবং সারা বাংলাদেশে কথা বলা যে সুযোগটুকুন আমাকে শুরুতে করে দিয়েছেন, আমাকে নবীনগর কথার যিনি লাইভ প্রচারণায় আছেন আমাদের সকলের প্রিয় সাংবাদিক ভাই গৌরাঙ্গ দেবনাথ অপু ভাই, আমরা দাদাকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আমি অভিনন্দন এবং ধন্যবাদ দুইটাই জানাচ্ছি আমার সহযোদ্ধা, আমার ভাই
নবীনগর উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান হজরত মাওলানা মেহেদী হাসান ভাই, এবং সামনেও আমাদের দুইজন অতিথি যারা আসবেন, সবাইকে শুরুতে আমি অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শুরু করছি। এবং আরেকটি কথা আমার যা বললেই নয়, আপনার এই অনুষ্ঠানে এবং সারা বাংলাদেশে চেয়ারম্যান হিসেবে কথা বলার যে সুযোগটুকু আমাকে করে দিয়েছেন, যেমন আমি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক, সেটা হয়েছি চেয়ারম্যান হওয়ার সুবাদে। আমাকে যারা চেয়ারম্যান নির্বাচিত করেছেন, আমার প্রিয় কৃষ্ণনগর যে জনপদ, এই কৃষ্ণনগরের সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার কারণেই আজকে আমি এখানে কথা বলার সুযোগ পেয়েছি। তো যারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন, যে মানুষগুলো আমার ইউনিয়নে বসবাস করেন, সকলের প্রতি শ্রদ্ধা রাখছি, মহাব্বত আর ভালোবাসার সাথেই কথা বলছি, সকলের অবদানকে আজকে স্বীকার করছি। যদি ওনারা আমাকে নির্বাচিত না করতেন, আজকে হয়তো বা চেয়ারম্যান হওয়ার পরে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যে প্রয়াস, সে প্রয়াসটুকু হয়তো বা আমার অন্তঃকরণে জাগ্রত হতো না। এজন্য কৃষ্ণনগরের প্রত্যেকটা মানুষের প্রতি আমি দারুণভাবে ঋণী এবং আবহমানকাল ঋণী হয়েই থাকব, এবং সে ঋণটা আমি পরিশোধ করার জন্যই সর্বাত্মক চেষ্টা করছি এবং চেষ্টা করে যাব। কৃষ্ণনগর ইউনিয়নের প্রত্যেকটা মানুষের সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। আমি সারা বাংলাদেশে আমার মাহফিলগুলোতে আমার পরিচিতি লেখা থাকে, যেমন রংপুর মাহফিলে লেখা আছে মুফতি আমজাদ হোসেন আশরাফি, চেয়ারম্যান, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ। আমি প্রাউড ফিল করি যে কৃষ্ণনগরের মানুষজন আমাকে, আমার মতো নগণ্যকে ওনারা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন, আজকে আমাকে কথা বলার জায়গা করে দিয়েছেন। যাই হোক, আমি কৃষ্ণনগরের সকলের দোয়া সবসময় কামনা করি, এবং বিশেষ করে বৃহত্তর 22 মৌজা, আপনি দাদা এবং নবীনগরবাসী সকলেই জানেন, উত্তর অঞ্চলে 22 মৌজা বলতে বীরগাঁও এবং কৃষ্ণনগর ইউনিয়নের যে সেতু বন্ধন, এই সেতু বন্ধনের 22টি গ্রামের 22 মৌজা, পাশে আমাদের বড়াইল সহ, আমরা প্রায় সময় যখন বড় কোনো বিপদে পড়ে যাই, আমাদের সেই আদিকাল থেকে আমাদের মুরব্বী শাসিত এলাকা হিসেবে 36 মৌজার সকল সালিশকারকগণ এবং মেধাবী বিচক্ষণ বিদগ্ধ সালিশ যারা করেন, তারা একসাথে বসে অনেক সমস্যা সমাধান করেছেন। এজন্য আমরা 36 মৌজার সন্তান হিসেবেও আমি 36 মৌজার প্রয়াত যত সালিশকারক সর্দার মাতব্বর, 22 মৌজা বড়াইল কৃষ্ণনগর বীরগাঁওয়ের এই অঞ্চলটাকে যারা একটি সেতু বন্ধন হিসেবে দাঁড় করিয়েছেন, প্রতিষ্ঠিত করেছেন, সকল প্রয়াত সর্দার মাতব্বরদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, এবং সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে ওনারা আমাদের একটা 22 মৌজা প্রতিষ্ঠিত করেছেন বলেই আজকে আমরা সারা বাংলাদেশে, বিশেষ করে নবীনগরে, আমরা 22 মৌজার সন্তান হিসেবে গর্বের সাথে নিজেকে উপস্থাপন করতে পারি। তো 22 মৌজাবাসী সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। যেই প্রশ্ন আমার সামনে আসছে যে আমি এমন কি করতে পেরেছি আসলে সংসদ সদস্য নির্বাচনে আসবো এবং মানুষ আমাকে কেন ভোট দেবেন। আসলে একদম। আপনি শুরুতেই যেটা করেছেন যে আমাদের কৃষ্ণনগরে যে একটা পরিবেশ একটা সময় ছিল, সেটা আসলে কৃষ্ণনগর তথা 22 মৌজার সাধারণ মানুষে করে নাই। আমি এখনো বলি, প্রত্যেকটা বক্তব্যে বলতাম, কৃষ্ণনগরের 32,000 মানুষ বা 22 মৌজার 60-65,000 সাধারণ মানুষের ভেতরে ঝগড়া দাঙ্গা, হ্যাঁ, প্রতিহিংসা এগুলো নাই। আমি যেটা দেখেছি যে মাত্র গুটি কয়েক 5-7 জন 10 জন 12 জন আমরা যারা সমাজপতি হওয়ার নেশায় আছি, এই সমাজপতি হওয়ার নেশা থেকে, অন্ধ মানসিকতা থেকে মানুষের মধ্যে একটা কুন্দল দাঙ্গা ঝগড়া ফাসাদ লাগিয়ে দিয়ে আমরা ফায়দা হাসিল করার চেষ্টা করেছি। বিগত দিনে এটাই হয়েছে, এবং আমি সেখানে খুব দারুণভাবে হাত দিয়েছি আলহামদুলিল্লাহ। কোনো দল উপদল কুন্দলের সাথে কোনো একটা পক্ষ, আমার এলাকার কোনো একটা পক্ষ এই কথা বলতে পারবে না যে আমি দল লালন করি, আমি কুন্দল লালন করি। আলহামদুলিল্লাহ, সেটা আমি করি না। আমার নামে বদনাম হতে পারে, শত হবে, বদনামের জন্য আমি বলে রাখি যে আমি তো চেয়ারম্যান, আমি তাদের প্রতিনিধি, সেই হিসেবে আমার বদনাম করবে না তো কার করবে। তো আমার জনগণের সে অধিকারও আছে, আমার ছোট্ট একটা ভুল নিয়ে অনেক বেশি কথা বলবে, আমার ছোট্ট একটা স্লিপ নিয়ে অনেক বেশি সমালোচনা করার অধিকার আমার কৃষ্ণনগর মানুষের আছে, আমার 22 মৌজার মানুষের আছে। সে অধিকার থেকেই তারা কথা বলবে। আমি তাদের সমালোচনাকেও দারুণভাবে গ্রহণ করি এবং শ্রদ্ধা ভরেই গ্রহণ করি। আমি নিজেকে সংশোধন করার যে একটা পথ, সেখান থেকে আমি উত্তরণ খুঁজে পাই যে আমার যখন সমালোচনা হয়, তখন সেই সমালোচনা থেকে নিজেকে সংশোধন করার একটা পথ, আমি রাস্তা খুঁজে পাই। এজন্য যারা আমার সমালোচনাও করেন, তারাও আমার ভাই, তাদেরও কল্যাণ কামনা করি। যারা আমার পাশে আছেন, তাদেরও কল্যাণ কামনা করি। তো আজকে যেটুকু বলতে চাচ্ছি, যে আমি যখন দাদা চেয়ারম্যান নির্বাচিত হলাম, নবীনগর উপজেলাবাসী সবার উদ্দেশ্যে বলছি, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে
বাংলাদেশের বিভিন্ন দফতরে অফিসে যাওয়ার সুযোগ হয়েছে আমার, সেটা মন্ত্রণালয় বলেন আর সচিবালয় বলেন। তো সচিবালয় মন্ত্রণালয়ে যখন আমি কোনো কাজের আবেদন নিয়ে যাই, একটা প্রকল্প বাস্তবায়নের জন্য আবেদন করি, তখন কেন জানি ওনাদের কথায় বা চোখের ভাষায় আমি বুঝতে পারি যে একজন চেয়ারম্যানের পক্ষে এত বড় প্রকল্প নিয়ে আলোচনা করাটা ওনারা এটাকে বেমানান মনে করে। যেমন আমি দৃষ্টান্ত হিসেবে বলতে পারি, আমার ইউনিয়নের গৌরনগর গ্রাম 3 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়। আজকে বাংলাদেশে স্বাধীনতার 54 বছরে প্রায় 7 থেকে 8 হাজার মানুষের বসবাস। জুলাই যোদ্ধা শহীদ কামরুলের কবর যেখানে, ওই গ্রামে থানাকান্দি বাজার থেকে যেতে হলে মিনিমাম 3 কিলোমিটার হাঁটতে হয়। 22 মৌজা থেকে গেলেও 3 কিলোমিটার হাঁটতে হয়। নৌকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই যে একটা দুঃখ যাতনা, এই গ্রামের কানেক্টিভিটির রাস্তার জন্য আমি অনেক অফিসে গেলাম। 3 কিলোমিটার রাস্তা মানে এলজিডি থেকে বিশাল বরাদ্দ, সেটা শুধুমাত্র একজন চেয়ারম্যানের দরখাস্ত থেকে অনুপযুক্ত এবং বেমানান মনে করা হয় অফিস থেকে। তো সেখান থেকে চিন্তা করলাম যে আমার কাজ করতে হবে, আমাকে কাজ করতেই হবে। নবীনগরের আপনারা জানেন, দেখবেন যে দক্ষিণ লক্ষ্মীপুর এবং সীতারামপুরের মাঝখানে 10,000 মানুষের বসবাস দুইটা গ্রামে। ছোট্ট একটা ব্রিজের জন্য দুইটা গ্রাম বিচ্ছিন্ন। এটা খুব আমাকে দারুণভাবে ব্যথা দেয়। এবং আমি দেখছি তিলুকিয়া থেকে দুর্গারামপুরের রাস্তার মধ্যে সামান্য একটা ব্রিজের জন্য বিচ্ছিন্ন। সব মিলিয়ে 22 মজাই এই অবস্থা দেখলাম। দেন সবচেয়ে বেশি চোখে পড়েছে বগডহর ঐতিহ্যবাহী একটি গ্রাম। এত বড় একটি গ্রাম নবীনগর থেকে বিচ্ছিন্ন ছোট্ট একটা ব্রিজের কারণে। তো এত মানুষের বসবাস, নবীনগর শহরে যাদের পদচারণা সারা জীবনের, বগডহর থেকে নবীনগর আসতে সময় লাগে মাত্র 10 মিনিট। এটুকু জায়গাতে তারা সারা জীবন আজকে স্বাধীনতা 54 বছরও বিচ্ছিন্ন থাকবে। নরসিংহপুরে ছোট্ট একটা ব্রিজের কারণে বিচ্ছিন্ন। এবং আমরা নবীনগরের বিশাল এক জনগোষ্ঠী জনপদ, যারা আমরা পশ্চিম দিক দিয়ে বাঞ্ছারামপুর দিয়ে ঢাকা যাই, সেই রাস্তাটা রুটস অ্যান্ড হাইওয়ে হবে না, একটা সরু রাস্তা থাকবে। মাহফিল করার সুবাদে নবীনগরের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে আমি মাহফিল করেছি, আমি গাড়ি নিয়ে গেছি, দেখছি মানুষ খুব কষ্ট করেন। আরেকটি কথা আমি না বললেই নয়, যে নবীনগরের পূর্ব অঞ্চলে আমার নানা বাড়ি হলো কুড়িঘর। আপনারা সকলেই জানেন নাটগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান সাহেব আমার আপন মামা, আমার আম্মার ছোট ভাই। তো কুড়িঘরে আমি যেতাম ছোটকাল থেকে, আমার গ্রাম থেকে উরখুলিয়া মহল্লা এবং ভৈরবনগর হয়ে, সেখান থেকে পায়ে আমজাদ ভাই দেখতে পাচ্ছি না। হ্যালো আমজাদ ভাই, আপনার বক্তব্য শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। আপনি কি আছেন? হ্যালো প্রিয় দর্শক, সম্ভবত তিনি নেটের বিভ্রাটে পড়েছেন, এবং যেটি আমি প্রতিনিয়ত প্রতিটি অনুষ্ঠানে বলি যে নেটওয়ার্কের প্রচন্ড সমস্যার কারণে প্রায়ই আমাদের অতিথি বৃন্দকে নেট থেকে ছিটকে পড়তে হয়, মাঝে মাঝে আমাকেও ছিটকে পড়তে হয়। এটি খুব একটি বিব্রতকর পরিস্থিতি। আমরা আশা করছি যে তিনি হয়তো 1 মিনিটের মধ্যেই যুক্ত হবেন আমাদের সঙ্গে। দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের নবীনগর উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান, বা বলা যায় বিদায়ী ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান। তিনি নিশ্চয়ই আজকে যিনি এখানে মুখোমুখি হয়েছেন তাকে বিভিন্ন প্রশ্ন তিনি অবশ্যই করবেন। হ্যাঁ, চলে আসছেন। হ্যালো, আজকে তো নেটে খুব যন্ত্রণা দেবে মনে হচ্ছে। বাসায় কি দাদা ওয়াইফাই নাই? হ্যালো, দাদা বাসায় ওয়াইফাই নাই? আমার কাছে তো ওয়াইফাই আছে, এখন আবার শুরু হয়েছে, কিন্তু উনি তো বারবার নেট থেকে বের হয়ে যাচ্ছেন। আচ্ছা, যাই হোক, আমরা একটু আসতে চাই মাওলানা মেহেদী হাসানের কাছে, যদিও তিনি
আজকে প্রশ্নকর্তা হিসেবে এখানে যুক্ত হয়েছেন। এরপরও আমরা তিনি যুক্ত হওয়ার আগ পর্যন্ত আমরা একটু মেহেদী ভাইয়ের কথা শুনতে চাই। মাওলানা মেহেদী হাসান নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন, এবং যেই প্রায় একজন জনপ্রতিনিধি এবং কৃষ্ণনগরের মতো একটি ঐতিহ্যবাহী ইউনিয়নের চেয়ারম্যান পদে তিনি আছেন। তারপর আমার প্রশ্ন ছিল যে তিনি হঠাৎ করে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সম্ভবত তিনি চলে আসছেন। হ্যাঁ, আসছেন, দেখি। হ্যাঁ, আমি সরি, দুঃখিত, আসলে হঠাৎ করে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন ছিলাম, ফোন চলে আসছিল, এটা বড় সমস্যা। অনেক প্রশ্ন করা হবে, অনেক দর্শক যুক্ত হয়েছেন। আপনি সূচনা বক্তব্যটা আরেকটু শর্ট করে, আমার যে মানে সুনির্দিষ্ট একটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে যে আপনাকে নবীনগরবাসী কেন ভোট দেবে? আপনি কি এমন কর্মযোগ্য করেছেন যে জাতীয় সংসদের মেম্বার অফ পার্লামেন্টে আপনাকে মানুষ ভোট দিয়ে পাঠাবে তাদের অধিকার গুলো সেখানে বলবার জন্য? সেই বিষয়টা যদি আমি খুব সংক্ষিপ্ত বলে ফেলবো, বাকি আমি সংক্ষিপ্তই বলবো। জাতীয় সংসদ নির্বাচনে আসার পেছনের মূল অন্তরের কিছু কথা একটু 30 সেকেন্ডে বলেই ফেলি। আমি যখন দেখলাম যে বগডোহরের সেতু নাই এবং নবীনগরের দীর্ঘ পশ্চিম অঞ্চলের বিশাল এক জনগোষ্ঠী বাঞ্ছারামপুর দিয়ে চলেন, সরু রাস্তা, চিপা রাস্তা, এ রাস্তাকে বড় করা, উঠছেন, হাইওয়ে করা খুব দরকার। এবং আমার নানা এলাকা হলো নাটগড়, কুড়িঘরের চেয়ারম্যান। কথা বুঝি না, আমার কথা বোঝা যায়? শোনা যায় একদম পরিষ্কার। ওই তো হয়তো বা ওই যে অনুষ্ঠান শুরুর আগে মেহেদী যে সমস্যাটা হয়েছিল, হয়তো আবার সেই সমস্যা এসে পড়েছে আর কি। তো ঠিক হয়ে যাবে। মেহেদী আবার ওই যে আমি শেষ করে ফেলি। এবং নবীনগরের পূর্ব অঞ্চলের 6টি ইউনিয়নের এখানে বিশাল এক জনগোষ্ঠী, যারা চলাচল করে ঢাকা যেতে হলে ব্রাহ্মণবাড়িয়া হয়ে অথবা কুমিল্লা হয়ে বা বাঞ্ছারামপুর হয়ে। আমি খুব ছোট কাল থেকেই যখন নদী পার হয়ে নানাবাড়ি যাই, কৃষ্ণনগর থেকে উরখুলিয়া, কৃষ্ণনগর থেকে মহল্লা অথবা ভৈরবনগর হয়ে, চিন্তা করছি ছোট্ট এখানে এই নদীর উপর যদি একটা ব্রিজ করা যেত, তাহলে এই 6 অঞ্চলের লক্ষাধিক মানুষ ঢাকা চলে যেত আশুগঞ্জ হয়ে, অল্প সময়ের মধ্যে 1 ঘন্টার পথ বেঁচে যেত। নির্বাচনে প্রার্থী হওয়ার মূল প্রয়াস হলো এটা। এখন আমাকে ভোট দেবেন কেন, সেখানে হলো প্রশ্ন। এই প্রশ্নের জবাবে আমি আসলে যেটা বলতে চাই, এই স্বাধীনতার 54 বছরে আমি যখন আরো আগে ছিলাম তখন বলতাম যে কৃষ্ণনগরে কখনো কোনো আলেম জনপ্রতিনিধি আসে নাই। আমি এই কৃষ্ণনগরে একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরির জন্যই, এবং আমি কৃষ্ণনগর সকল জনগণকে সাথে নিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করেছি নিজেকে শান্তির পথে রাখা, এবং মানুষ যেন শান্তির পথে থাকে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। এবং অশান্তি আজও পর্যন্ত এই 4 বছরে কৃষ্ণনগরে কখনো কোনো ধরনের কোনো সংঘাত আর ঘটেনি, ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতেও আর ঘটবে না। এবং যখন সরকার যেটুকু বরাদ্দ আমাদের দিয়েছেন সেই বরাদ্দ অনুযায়ী যতটুকু সম্ভব কৃষ্ণনগরে উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছি। এবং আমি যেই কথাটা আমার মঞ্চে বলেছিলাম নবীনগর জনসভায়, যে 1 টাকার দুর্নীতির প্রমাণ অন্তত আমাকে দিতে পারবে না ইনশাল্লাহ। তো বিগত দিনে আমরা দেখেছি যারাই সংসদ সদস্য হয়েছেন এবং সারা বাংলাদেশে দেখেছি দুর্নীতিতে সবাই দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি জড়িয়ে গেছেন। আমি 4 বছরে ইউনিয়ন পরিষদে নিজেকে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত রেখে আজকে বলতে পারি নবীনগরের এই জনপদের দায়িত্ব যদি আমার কাঁধে আসে এবং সে নবীনগরকে আমি দুর্নীতিমুক্ত একটা নবীনগর গঠন করতে পারবো। এবং বিভিন্ন অফিস দপ্তরে সারা বাংলাদেশে মাহফিল করার সুবাদে বিভিন্ন সচিবালয়ে, মন্ত্রণালয়ে সুসম্পর্ক থাকার কারণে আমার দৃঢ় বিশ্বাস, নিজের উপর আস্থা আছে, এই নবীনগরের যে ব্যাপক কিছু উন্নয়নের দরকার, যোগাযোগ ব্যবস্থায় যে কাজগুলো করা দরকার, এই কাজগুলো করার জন্য আমি আমার পরিচিতিকে সামনে রেখে নবীনগরের জন্য কিছু একটা করতে পারবো, এইটুকু আস্থা আমার উপর আছে বলেই আমি সিদ্ধান্ত নিয়েছি নবীনগর মানুষ যদি আমার পাশে থাকে, আমাকে সহযোগিতা করে, তাহলে নবীনগরের শতভাগ কাঙ্ক্ষিত লক্ষ্য স্বপ্ন প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাল্লাহ। সেইটুকু নিজের উপর নিজের আস্থাটুকু আছে বলেই আমি নবীনগরের মানুষের কাছে এই সাহায্য সহযোগিতা চাই। অনেক ধন্যবাদ। লম্বা একটি সূচনা বক্তব্যে আমরা মোটামুটি আপনার বিভিন্ন কর্মযজ্ঞ পাশাপাশি আপনার আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনার হয়তো অনেকটাই তুলে ধরতে পেরেছেন। দুর্নীতিমুক্ত নবীনগর গড়ে তুলবার যে ঘোষণা, এটি নিঃসন্দেহে আমাদেরকে অনুপ্রাণিত করবে। কারণ এই সময়ে গত 54 বছরের ইতিহাসে ঠিক এই সময়ে নবীনগর
সংস্কৃতির রাজধানী বলা হয়, শিক্ষা, সাহিত্য সবকিছুতে এই পাদপীঠের একটি সারা দেশ এবং দেশের বাইরেও একটি ব্যাপক পরিচিতি আছে। এরকম একটি জায়গায় যখন এখন ঘর থেকে বেরোলেই গুলি খেতে হয় এবং সাম্প্রতিককালে বেশ কিছু গুলির ঘটনা ঘটেছে, সন্ত্রাসী কার্যকলাপ কতটা বেড়েছে একজন জনপ্রতিনিধি হিসেবে নিশ্চয়ই আশরাফি ভাই আপনি আমার চেয়েও বেশি ওয়াকিবহাল আছেন। সেই সময়ে যদি আপনি অন্তত সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তানি, সিন্ডিকেট এই সমস্ত বিষয়ে যদি ছোট্ট একটি আপনার কমিটমেন্ট বা বার্তা যদি আমাদেরকে দিতেন তাহলে আমাদের পরবর্তী কোশ্চেন বা প্রশ্নতে আমরা যাব। বর্তমান সময়ের এরকম একটি অবস্থা থেকে উত্তরণে আপনার কি ভূমিকা থাকবে যদি আপনি কামিয়াব হতে পারেন? আমার স্পষ্ট এক বার্তা হলো, দুর্নীতি এবং দুঃশাসনের সাথে 0% আপোষ আমরা করব না। সেটা আমাদের দর্শনের ভেতরে নেই এবং আমাদের জীবনের শিক্ষার ভেতরে নেই। যে শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি, 12 বছর মাদ্রাসায় পড়েছি, আর অনেক সম্ভবত আবারও তিনি নেট থেকে ছিটকে পড়েছেন। প্রিয় দর্শক, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের এই নেটওয়ার্কের নানান জটিলতা, নানান সমস্যা, এসবের কারণে যারাই আসলে ভার্চুয়ালি এই ধরনের টক শো গুলোতে আসেন তারা নিজেরা যেমন বিব্রত হন, আমরা যারা আয়োজন করি আমরাও কিন্তু আসলে নানান বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যাই। এই যে এই মুহূর্তে তিনি আবারও ছিটকে পড়েছেন। যাই হোক, আমরা মাওলানা মেহেদী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? একটু আনমিউট হবেন। জি দাদা, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার মনে হয় আমাদের মূল যে আলোচক বা আজকের মুখ্য অতিথি আমাদের মুফতি আমজাদ হোসেন আশরাফী, আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী, মানে জাতীয় সংসদ সদস্য প্রার্থী, তার বক্তব্য আপনি শুনেছেন। বিশেষ করে আমার কিছু চলে আসছেন তিনি আবার। ভাই কি শুনতে পাচ্ছেন? শুনছি ভাই, আচ্ছা, তাহলে আমরা মনে হয় যে আমরা উত্তরটি পেয়ে গেছি যে আপনি দুঃশাসন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি, সিন্ডিকেট এগুলির বিরুদ্ধে আপনি একটি শক্ত অবস্থানে দাঁড়াবেন যদি আপনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন। আমি আপনাকে ছোট ছোট দুই একটি প্রশ্ন করে আমি প্রশ্নকর্তার কাছে যাব এবং আরো দুজন যুক্ত হলে তারা নিশ্চয়ই আপনাকে বিভিন্ন প্রশ্ন করবেন। আপনার দল হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, অর্থাৎ ইসলামী ধ্যান ধারণায় ইসলামী শাসন কায়েমে আপনারা কাজ করবেন। শুনছি না, কথা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না? কথা শুনছেন না? আবার চলে গেছেন। এবার আমরা শুনবো মাওলানা মেহেদীর কথা। আমজাদ ভাই, এখন শুনতে পাচ্ছেন? জি জি, এখন শুনতেছি। আমি আবার বয়ানে বসবো আর কি। আচ্ছা, আমরা আমরা আপনাকে ছেড়ে দেব, যদিও আমরা শুরুতে 22-23 মিনিট একটু ডিলে করে ফেলেছি। মানে আমি যে কথাটি আপনাকে বলছিলাম যে আপনি তো দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, তারপর নানান ধরনের চাঁদাবাজি, মাস্তানি এই সমস্ত বিষয়ে আপনি জোরালো একটি ভূমিকা রাখবেন সেটি বললেন। আমি বলছিলাম যে আপনি যে দলটি থেকে মনোনয়ন পেয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিস, এটি ইসলামী ধ্যান ধারণা চিন্তা ভাবনার একটি দল এবং আপনারা ইসলামী শাসন কায়েমের ক্ষেত্রে নানাভাবে সারা দেশে আপনারা আপনাদের বার্তাগুলো দিয়ে যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, আমি যেটি বলছিলাম আপনার কথার ফাঁকে, যে ব্রাহ্মণবাড়িয়ার এই অঞ্চলটিকে বলা হয় সংস্কৃতির রাজধানী। এখানে সংস্কৃতি চর্চা হয় দীর্ঘদিন যাবৎ। উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের মতো, আফতাবউদ্দিন খাঁ সাহেবের মতো, আয়াত আলী খাঁ সাহেবের মতো কিংবা মহর্ষি মনমোহন দত্তের মতো ক্ষণজন্মা পুরুষেরা এখানে জন্মেছেন, যাদেরকে আমরা মহাপুরুষ বলি, মহাজ্ঞানী বলি। এরকম একটি অঞ্চলে আপনি এমপি হলে সংস্কৃতি চর্চা কতটা করা যাবে সেই প্রশ্ন অনেকের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। যদি আপনি নির্বাচিত হয়ে যান, আমাদের মতো অপুদের মতো, গৌরাঙ্গ দেবনাথ অপু, যারা দীর্ঘদিন আমাদের মূল পরিচিতি হচ্ছে আমরা সংস্কৃতি কর্মী, সেই সংস্কৃতির চর্চা আসলে আপনি এমপি হলে আমরা করতে পারবো না আপনি করতে দেবেন?
এটা সুস্পষ্ট কি বলবেন? ধারণা তো আপনি আমাদের হেডলাইনে আছে ভাই, দাদা আমাদের হেডলাইনে আছে হলো ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। আপনিও জানেন আমিও জানি সকল ধর্ম থেকেই অন্য ধর্মের প্রতি পূর্ণাঙ্গ স্বাধীনতা আছে, প্রত্যেকের স্বাধীনতা আছে, ব্যক্তি থেকে নিয়ে জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই স্বাধীন। আপনাদের যেমন সনাতন ধর্ম থেকেও এরকম কোনো আছে যে ইসলাম ধর্মের কোনো আচার অনুষ্ঠান করা যাবে না? ইসলাম ধর্মেও সেটা নেই যে অমুক ধর্মের আচার অনুষ্ঠান করা যাবে না। ইসলাম এমন এক ধর্মের নাম, মহানুভব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রমাণ করেছেন যে ইসলাম ধর্মে সবাই নিরাপদ, সবাই স্বাধীন। ইসলাম ধর্ম হলো সকলের জন্য একটি নিরপেক্ষ ধর্ম, যে এই ধর্ম কোনো ধর্মের উপর আগ্রাসী কোনো কথা অথবা আক্রমণাত্মক কোনো কথা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। ইসলাম সকলের ব্যাপারে স্বাধীনতা ঘোষণা করেছেন। আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা হলো যে এই নবীনগরে আমরা, নবীনগরে নয় পুরো বাংলাদেশের কথাই বলবো, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষেই আমরা বাংলাদেশে থাকি। নবীনগরে বিগত দিনেও আমরা প্রমাণ করেছি, আমাদের আলেম সমাজ প্রমাণ করেছে যে আপনাদের যখন সনাতন ধর্মের পূজা অনুষ্ঠানগুলো হয়েছে সেখানে আমরা পরিদর্শনে গিয়েছি, আপনাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেছি এবং নিরাপত্তা বলতে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমি কৃষ্ণনগরের চেয়ারম্যান হিসেবে আপনারা খবর নেন, আমার বিগত 4 বছরে আপনাদের থানাগান্ধীতে মন্দির আছে, সীতারামপুর মন্দির আছে, সেখানে আমি সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করে দিয়েছি এবং পূজার আগে গিয়ে আমি তাদের নিরাপত্তার খবর নিয়ে আসছি। প্রত্যেক হিন্দু ভাইদের সাথে আমার গভীর সম্পর্ক আছে। সম্পর্কটা হলো ধর্ম পালনে সবাই স্বাধীন, এটা ইসলামী স্লোগান, লা ইকরাহা ফিদ্দিন। ইসলাম কারো উপর চাপিয়ে দেওয়ার ধর্ম ইসলাম না, ধর্ম কারো চাপিয়ে দেওয়ার ধর্ম ইসলাম না। ইসলাম হলো মানুষকে দাওয়াত দেবে। আমি আপনাকে সুন্দর একটা কথা বলবো, দাওয়াত দেব, বলবো ভাই এই কাজটা করেন, করা না করা আপনি স্বাধীন। দেন যে একটা কথা থেকে যায়, আমি সেটা বলতে হচ্ছে যে প্রত্যেক ধর্মের ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিছু করণীয় বর্জনীয় নীতি নির্ধারণী আছে, শর্ত আছে, সেটা ডিপার্টমেন্টও আছে। পুলিশের কিছু করণীয় বর্জনীয় আছে, আর্মিদের কিছু করণীয় বর্জনীয় আছে। এজ এ মুসলিম হিসেবে আমি যখন মুসলমান হব ইসলাম ধর্মের আলোকে আমার কিছু করণীয় বর্জনীয় আছে। আপনি হিন্দু হিসেবে হিন্দু ধর্মের কিছু করণীয় বর্জনীয় আছে। সেটা হলো মুসলমান হিসেবে ইসলাম লালন করা পালন করা করণীয় বর্জনীয় কাজগুলোকে আমরা দাওয়াত দেব। কেউ যদি গ্রহণ করে বেটার, কেউ গ্রহণ না করলে আমরা তার জন্য কল্যাণের দোয়া করব। এটা ইসলাম। তো আমি খুবই সেখানে বলতে চমৎকার। পারবো এটি হচ্ছে যে যে আমরা আশান্বিত হলাম যে সংস্কৃতি চর্চার সঙ্গে যারা জড়িত আমরা আছি কিংবা যারা এই জনপদে সংস্কৃতি চর্চাটা দীর্ঘদিন যাবত হচ্ছে, যদিও মাঝে মাঝে নানান ধরনের দুর্ঘটনাও ঘটছে, তো সেই জায়গা থেকে আপনার একটা মেসেজ পাওয়া গেল যে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কোনো রকমের বাধা বিপত্তি আপনার দল কিংবা এর প্রতিনিধি হিসেবে যদি সংসদে আপনি যেতে পারেন এ বিষয়ে কোনো প্রতিবন্ধকতা অন্তত সংস্কৃতি চর্চার সঙ্গে জড়িতরা সেটা হবেন না। খুবই ভালো কথা। এখন আপনি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু আমার সেকেন্ড প্রশ্নেরও মোটামুটি উত্তর দিয়ে দিয়েছেন, যেটি আমার সেকেন্ড প্রশ্ন ছিল যে আমরা যারা সনাতনী এই দেশের সেকেন্ড যারা ধর্মের দীক্ষিত বা মন্ত্রে উজ্জীবিত, যাদেরকে হিন্দু বলা হয় কিন্তু কাগজে কলমে আমরা হচ্ছি সনাতন ধর্মের মূলত অনুসারী। সেই সনাতন ধর্মের আমাদের হিন্দুদের বিষয়ে আপনি মোটামুটি বলেছেন, তারপরেও প্রশ্নটি হচ্ছে যে প্রায় ক্ষেত্রে, যদিও আমি একদম বুকে হাত দিয়ে বলতে পারি সারা বাংলাদেশে বিগত 54 বছরে প্রতিনিয়ত সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, 16 বছরও হয়েছে যেটা আওয়ামী লীগ সরকারের আমলে বলা হয়, আর 5 তারিখের পরে তো সারা দেশে কি হয়েছে সেটা আপনি আমি আমরা সবাই দেখেছি। কিন্তু আমরা নবীনগর কিন্তু সব সময় ভালো ছিলাম এবং আগামী দিনেও ভালো থাকবো। সেই ক্ষেত্রে এরপরও শঙ্কা যে বাংলাদেশ খেলাফত মজলিসের একজন প্রতিনিধি শেষ পর্যন্ত এমপি নির্বাচনে দাঁড়িয়েছেন এবং তিনি শেষ পর্যন্ত হয়তোবা সকলের দোয়ায় যদি এমপি নির্বাচিত হয়ে যান, তাহলে আমাদের হিন্দু ভাইদের শঙ্কা দূরীকরণে আপনার যদি আরেকটু সুস্পষ্ট যদি ব্যাখ্যা দেন, যে ওই যে বললেন যে ধর্ম যার যা রাষ্ট্র সবার যেটি বলা হয়, এটি আসলে আপনার দল কতটা মানে? স্পষ্টভাবে আমরা সেটাকে লালন করি, ধারণ করি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এ রাষ্ট্রের নাগরিক সকলেই রাষ্ট্রের মালিক। আমি আমার বিগত 4 বছরে কৃষ্ণনগর এবং থানারকান্দি সীতারামপুর এই 3টা গ্রামেই আমাদের সনাতন ধর্ম অবলম্বী ভাইয়েরা আছেন। আমি 4 বছরে ওনাদের সাথে যে সৌহার্দ্যপূর্ণ আমার সম্পর্ক ছিল আজকে পর্যন্ত আছে। আমি ধারণ করি যে আমার মরণ পর্যন্ত ভিন্ন ধর্মের ভাইদের সাথে আমার সুসম্পর্ক থাকবে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। আমার ইউনিয়নের কোনো একজন সনাতন ধর্ম অবলম্বী যদি এই কথা বলতে পারে যে আমার কোনো আচরণে, কোনো কথায়, কোনো পদক্ষেপে ওনাদের মনের ভেতরে বিন্দু পরিমাণ কোনো কষ্ট থেকে থাকে,
যে এজ এ চেয়ারম্যান মুফতি আমজাদ একজন আলেম চেয়ারম্যান হিসেবে, একজন বাংলাদেশ খেলাফত মজলিসের নবীনগর উপজেলা শাখার সভাপতি, এর আগেও আমি নবীনগর হেফাজত ইসলাম এর আমি সহসভাপতি, এর আগেও আমি বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনে ছিলাম। আমার আচরণে ব্যক্তিগতভাবেও আমি কোনো হিন্দু ভাইয়ের সাথে, কোনো সনাতন ধর্মাবলম্বী ভাইয়ের সাথে আমার কোনো বিরূপ আচরণ আছে, সেটা যদি আমার ইউনিয়নের কোনো একজন সনাতন ধর্মাবলম্বী বলতে পারে, তো আমি নির্বাচনে প্রার্থী হব না। নবীনগর উপজেলায় আমি আসনে এমপি প্রার্থী হব না। এটুকু চ্যালেঞ্জ আমি আপনার মাধ্যমে পুরো নবীনগরের সনাতন ধর্মাবলম্বী ভাইদের সাথে আমি করতে পারি, যে কোনো একজন, শুধু কৃষ্ণনগর না, পুরো নবীনগর উপজেলার কোনো একজন সনাতন ধর্ম অবলম্বীর সাথে আমার বিরূপ কোনো ঝামেলা আছে, কোনো কোনো মনে কষ্ট দিয়েছে কোনো আচরণে, কোনো কথাই, তাহলে ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগরে আমি প্রার্থী হব না ইনশাল্লাহ। আমার আমি শেষ বলতে প্রশ্ন, পারি তারপরে আগামী আমরা দিনেও যাবো আমরা আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিয়ে সবাই মিলেমিশে নবীনগরকে সাজাবো ইনশাল্লাহ। বাহ, খুবই চমৎকার। আমরা আমরা আশ্বস্ত হলাম যে আমরা সনাতনী যারা আছি নবীনগরে, তো প্রচুর সনাতনী আছে, এবং আমাদের হিন্দু অবশ্যই, মুসলমানের যে অসাধারণ একটি অসাম্প্রদায়িক চেতনার যেটি সম্পর্ক, অবশ্যই। আমার মনে হয় এটি সারা দেশ না, বিশ্ববাসীর জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত, অন্তত নবীনগরের ক্ষেত্রে। অনেক ধন্যবাদ। আমার লাস্ট কোশ্চেন, তারপরে আমরা মেহেদী ভাইয়ের কাছে যাব, এবং সম্ভবত একজন যুক্ত হয়েছেন দেখা যাচ্ছে, তাকে আমরা নিয়ে নিব। কোশ্চেনটা হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর, যে আসনে আপনি মনোনয়ন পাবেন বাংলাদেশ খেলাফত মজলিস, এটির সম্ভবত প্রতীক হচ্ছে রিক্সা, রিক্সা। রিক্সা প্রতীক বোধ হয় আপনাদের। তো সেখানে এখন এই মুহূর্তে দুটো দল সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে, যেটি একটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং সেকেন্ড যেটি বলা হচ্ছে জামাতে ইসলামী। এবং দুটো দলেই প্রাথমিক পর্যায়ে যে মনোনয়ন পেয়েছেন দুজন প্রার্থীর নাম আপনিও জানেন, আমরাও জানি। দুজনেই অত্যন্ত হার্ড, শক্ত, বা যেটিকে আমাদের ভাষায় বলি যে বাঘা ক্যান্ডিডেট। এরকম দুজন বাঘা ক্যান্ডিডেটের সঙ্গে আপনি নির্বাচনে জয়ের ব্যাপারে কতটা আসলে আশাবাদী আমি জানি না, এরপরও যদি একটু বলেন আর কি, যে এইরকম দুটো প্রতীকও খুব জনপ্রিয় আওয়ামী লীগের অবর্তমানে, একটি হচ্ছে দাঁড়িপাল্লা আর একটি হচ্ছে ধানের শীষ। এরকম দুটি প্রতীকের সঙ্গে আপনি নতুন একটি প্রতীক রিক্সা খেলাফত মজলিসের প্রতিনিধি হিসেবে কতটা আসলে আপনি কম্পিটিশন, অর্থাৎ প্রতিযোগিতায় আসতে পারবেন, এটা যদি একটু আপনার কনফিডেন্ট থেকে যদি বলেন। আমি 30 সেকেন্ডে পেছন থেকে আসি। কৃষ্ণনগর যখন আমি নির্বাচন করি, তখন জনপ্রিয় মার্কা ছিল নৌকা, আর পাশে ছিল আনারস। আমার মার্কা ছিল চশমা, এবং এটা প্রমাণিত ছিল কৃষ্ণনগরে চশমা ভালো করে নাই। দুইবার দুইজন বিদগ্ধ রাজনীতিবিদ, আমার শ্রদ্ধার মানুষ, ওনারা চশমা মার্কা নির্বাচন করেছিলেন। আমি যখন চশমা নিয়ে আসলাম তখন আলোচনা ছিল চশমা নতুন মার্কা, মানুষ এটা খাবে না। তা আমি বিশ্বাস করেছি, লালন করেছি, মানুষ প্রতীককে খাইতে চায় না। মানুষের কাছে মুখ্য বিষয় হলো প্রতীক নয়, একজন প্রতিনিধি। প্রার্থী হলো মুখ্য বিষয়। প্রার্থী যদি যোগ্য হয়, তো যে কোনো মার্কা নিয়ে ভালো করা সম্ভব। এই বাংলাদেশের এই 68,000 বর্গ কিলোমিটারে বিভিন্ন আসনে প্রমাণিত। রিক্সা হলো গরিব দুঃখী মেহনতি মানুষের বাহন, এবং সকলের প্রিয় বাহন। নবীনগরে যদিও নতুন, ইতিমধ্যে আমার মনে হয় আজকে নবীনগর কথা লাইভে আসার মাধ্যমে আমি বুঝতে পেরেছি টক অব দ্য নবীনগর রিক্সা মার্কা। নবীনগরের প্রত্যেকটা চায়ের দোকানে, রাজনৈতিক অঙ্গনে এবং পক্ষে বিপক্ষে সকলের কাছেই সম্ভবত রিক্সার মার্কার আলোচনা, সমালোচনা আমার মনে হয় নবীনগরের প্রত্যন্ত অঞ্চলে গ্রামের চায়ের দোকানগুলোতেও চলমান আছে। এবং রিক্সা মার্কার প্রচার বোধহয় অন্তত নবীনগরে কোনো ঘর বাকি নাই যেই ঘরে রিক্সার আওয়াজ পৌঁছে নাই। তো ইনশাল্লাহ আমরা আশা করি, আমি আসলে কাউকে প্রতিপক্ষ মনে করি না। যেমন দানের শীষ, দাড়িপাল্লা, আরো আছে হাত পাকা, কেউ আমার প্রতিপক্ষ না। আমি মনে করি আমরা সবাই প্রতিযোগিতায় আছি, প্রতিযোগিতায় আমরা চলতে থাকবো, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিয়ে সামনে আগাতে থাকবো। নবীনগরের 8 লক্ষ মানুষ সিদ্ধান্ত নেবে সংসদে কে যাবে। বাকি আমি আমার পক্ষ থেকে লাস্ট যেটা বলতে চাচ্ছি, আমি নবীনগরে এমপি হতে আসি নাই দাদা, আমি নেতা হতেও আসি নাই। বিগত 54 বছরে নবীনগরে এমপি হয়েছে, নেতা হয়েছে। আমি নেতাও হতে চাই না, এমপিও হতে চাই না। একজন সত্যিকার অর্থেই উপযুক্ত সেবক হতে চাই, প্রত্যেকটা মানুষের সেবা করতে চাই। নবীনগরকে নিয়ে সারা পৃথিবীতে, আমার যত জায়গা আছে সারা বাংলাদেশে, এই নবীনগরকে পুরো পৃথিবীতে এমন একটা পর্যায়ে নিতে চাই যে মানুষ যেন পৃথিবীর যে কোনো বাংলা ভাষাভাষীর কাছে গেলেই যতটা আমাকে চিনেন, নবীনগরকে এর চেয়েও মানুষ বেশি চিনবেন।
আপনি জানেন আমার ফেসবুকে ফলোয়ার আছে 1,37,000। পুরো বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমি মাহফিল করি এবং দেশের বাহিরেও কথা বলি। সেই হিসেবে আমি সেটা মনে করতে পারি যে নবীনগরে যারা আমার সাথে আছেন, প্রতিযোগিতা করছেন, শ্রদ্ধার আছেন, সম্মানের আছেন, বড় ভাইয়ের আছেন, আমি ওনাদের সাথে হাঁটতে থাকবো। নবীনগরে 8 লক্ষ জনগণ, 4.5 লাখ ভোটার সিদ্ধান্ত নেবে যে ওনাদের উপযুক্ত সেবক কে হবে। আমি রিক্সা মার্কা নিয়ে, রিক্সা তো স্বাভাবিকভাবে জানেন রিক্সার গতি কিন্তু ধীরে ধীরে চলে দাদা, রিক্সার গতি ধীরে। আমি ধীর গতিতে চলতে থাকবো এবং মানুষকে ডাকতে থাকবো, আসুন আমি আপনাদের সেবা করতে চাই, আমাকে সুযোগ করে দেন। এজন্য আমি, আমার হাতে সময় কম, মাহফিল একটা বয়ানে বসে যাব। আমি নবীনগরের প্রবাসী এবং নবীনগরের জন্ম, নবীনগরে যারা আছেন, নবীনগরের বাহিরে থাকেন, প্রত্যেকটা মানুষের কাছে আমার চাওয়া হলো যে একবার আপনারা একজন আলেম হিসেবে যেই শঙ্কা, যে প্রশ্ন, সকল প্রশ্নের জবাবের জন্য অন্তত একটাবার তো যাচাই করা যায় যে আলেম এমপি হলে নবীনগরের কি হবে। যাচাইয়ের জন্য হলেও আশা করি আমার পাশে থাকবেন, রিক্সা মার্কাই নিজে এবং পরিবারের সবাইকে নিয়ে ভোট দেবেন এবং আমি আশা করি নবীনগরে রিক্সা মার্কার একটি নীরব বিপ্লব হবে ইনশাল্লাহ। ভাই, ছোট্ট একটি সম্পূরক প্রশ্ন আমাকে করতে হয়, যদি আমার প্রশ্ন শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আপনি যখন আপনার জনপ্রিয়তার কথা বলতে গিয়ে বললেন যে আপনার ইলেকশনের সময় নৌকা প্রত্যেকের প্রার্থীও ছিল, তারপরেও আপনার ব্যক্তি ইমেজের কারণে আপনি কিন্তু সেখান থেকে বিপুল ভোটে জয়লাভ করে এসেছেন। কিন্তু জনশ্রুতি আছে বা অনেকেই আমাদেরকে বলেন যে আপনি সে সময় কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, কিন্তু তৎকালীন এমপি অর্থাৎ আওয়ামী লীগের যে এবাদুল করিম বুলবুল সাহেব, তার সঙ্গে আপনার একটি ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং পার্সোনালি তার অনেকটা অনুসরণীয় ব্যক্তি ছিলেন আপনি, অর্থাৎ তাকে অনুকরণ করতেন, তাকে অনুসরণ করতেন, তার আস্থাভাজনও ছিলেন আপনি। অনেকে আপনাকে আওয়ামী লীগের কর্মীও মনে করতো, বিশেষ করে বলা হতো যে বুলবুল সাহেবের কর্মী হচ্ছে আমজাদ ভাই। যদিও তিনি ইসলামী ধ্যান ধারণায় তিনি সবসময় বয়ানে থাকেন বা বিভিন্ন সারা দেশে ঘুরেন, কিন্তু আওয়ামী লীগের সংসদ সদস্যের অনেকটা ভ্যানগার্ডও আপনাকে বলা হতো উত্তরাঞ্চলের একজন প্রতিনিধি হিসেবে। এবং যে কারণে বলা হয় যে আপনি যে বিপুল ভোটে জয়লাভ করেছেন, কথাটা খুব গর্বের সঙ্গে বললেন, এটি আপনার চেয়েও নাকি বেশি অবদান ছিল মূলত আওয়ামী লীগ এমপি এবাদুল করিম বুলবুলের, তার কল্যাণে নাকি আপনি জনপ্রতিনিধি হয়েছিলেন, এরকম একটি জনশ্রুতি বা অভিযোগ, সেই বিষয়ে আপনি কি বলবেন? সেটা আমি স্পষ্ট বলবো, একটা ডাহা মিথ্যা কথা। আমি নবীনগরে হেফাজতের কর্মী এবং হেফাজতের 2021 সালের যখন 19 সালে হেফাজতের মামলা হয়, সে মামলায় নবীনগরের 2 জন আসামি, একজন মাওলানা মেহেদী ভাই, আরেকজন আমি। হেফাজতের রাইট। হেফাজতের কর্মী হিসেবে আমাকে লেখা আছে মুফতি আমজাদ হোসেন আশরাফি, সে কেন্দ্রীয় হেফাজত নেতা। এবং হেফাজত নেতা হিসেবেই কৃষ্ণনগরে আমি যখন নির্বাচন করি, আমার প্রতিপক্ষ যারা ছিলেন আমাকে বলতেন যে সে হেফাজতি, সে জঙ্গি, বিভিন্ন ব্লেম দেওয়া হতো। আমি স্বতন্ত্র নির্বাচন করেছি এবং হেফাজতের একজন কর্মী হিসেবে আমি সেখানে পরিচিতি ছিলাম, নির্বাচন করেছি। এবং আমার স্পষ্ট জানা ছিল সাবেক এমপি মহোদয় উনি ওনার দলের পক্ষে কাজ করেছেন, আমি সাধারণ জনগণ নিয়ে কাজ করেছি। আমার সাথে কিন্তু নেতা ছিল না, কোনো কর্মী ছিল না। আমি একেবারে সাধারণ মানুষ, যারা যারা মূলত ভালোভাবে সর্দারি মাতব্বরিও বোঝে না, এই জাতীয় মানুষগুলোকে সাথে নিয়ে নির্বাচনটা করেছিলাম। অবশ্যই এলাকার সাহেব সর্দার মাতব্বর আমার পাশে ছিলেন। আরেকটি বিষয় স্পষ্ট করতে চাই যে এজ এ চেয়ারম্যান হিসেবে কৃষ্ণনগরের উন্নয়নের স্বার্থে আমার আবাদুল করিম বুলবুল সাহেবের সাথে আমার গভীর সম্পর্ক ছিল। পরে যখন ফয়জুর রহমান বাদল ভাই আসলেন, ওনার সাথে আরো বেশি গভীর সম্পর্ক ছিল। যে নবীনগরে না, কৃষ্ণনগরের উন্নয়নের স্বার্থে একজন রানিং সংসদ সদস্যের সাথে যেটুকু সম্পর্ক রাখতে হয় এটুকু সম্পর্ক ছিল। এই নবীনগরে কেউ বলতে পারবে না যে আমি ওনাদের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক ছিল, রাজনৈতিক কোনো কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি। জাস্ট কৃষ্ণনগরের 18,000 মানুষের কল্যাণে, কৃষ্ণনগরের জনপদে কিছুটা উন্নয়ন করার জন্য, রাস্তাঘাট নির্মাণের জন্য এমপি মহোদয়ের কাছে বিশেষ এক বরাদ্দ থাকেন, সেই বরাদ্দগুলোকে যেন আমি নিতে পারি, এজন্য আমার একটা কৃষ্ণনগরের স্বার্থকে সামনে রেখে সম্পর্ক ছিল, এটুকুই। আর স্বাভাবিকভাবে আমি একটু এই টাইপের যে প্রতিপক্ষ বিপক্ষ হয়ে আমার চলার মানসিকতা খুব কম থাকে বিদায় সবার সাথেই সুসম্পর্ক রেখে চলার চেষ্টা করি। এই সম্পর্ক আমার প্রয়াত কাজী আনোয়ার হোসেন সাহেব এমপি মহোদয়ের সাথেও ছিল 2001-এ, গভীর সম্পর্ক ছিল। আব্দুল লতিফ সাহেবের সাথে সম্পর্ক ছিল, শাহ জিকরুল সাহেবের সাথেও ছিল। নবীনগরের এমপি যে কয়জনকে আমি পাইছি প্রত্যেকের সাথে আমার একটা মোহাব্বতের সম্পর্ক ছিল, আমাকে আদর করতেন, আমি শ্রদ্ধা করতাম এবং প্রয়াত সকল এমপিদের আত্মার মাগফিরাত এখনো কামনা করি। নবীনগরের পক্ষে যারা একটি কথা বলেন নবীনগরের কল্যাণে, প্রত্যেকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি।
অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে প্রশ্নের উত্তরগুলো দর্শকদের জানার দরকার ছিল, সেই প্রশ্নের খুবই জোরালো উত্তর আপনি দিয়েছেন। আবার এবার আমরা আসতে চাই আমাদের মাওলানা মেহেদীর কাছে। মাওলানা মেহেদী, আপনি যদি শুনতে পেয়ে থাকেন, আশরাফি ভাইয়ের কাছে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীনগরের কথা 408 পর্বে আজকের এই আলোচনায় আমাদের নবীনগরের কৃতি সন্তান, দেশের সুপরিচিত ওয়াইজ, আমাদের নবীনগর হেফাজতে ইসলামের সহসভাপতি, 8 দলীয় জোটের এমপি পদপ্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফি ভাইকে নিয়ে আজকে নবীনগরের কথা এই অনুষ্ঠানের মুখোমুখি আমাকে রাখাই আমাদের নবীনগরের সিনিয়র সাংবাদিক, সকলের প্রিয় সাংবাদিক, সাহসী সাংবাদিক জনাব গৌরঙ্গ দাদাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে মহান বিজয় দিবসের মাস, এই বিজয় দিবসের মাসে মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষে 30 লক্ষ শহীদ তাজা রক্তের বিনিময়ে 1971 সালে আমরা বিজয় অর্জন করি। মহান এই বিজয় দিবসের মহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা এই রক্তক্ষয়ী সংঘর্ষে জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আসলে দাদা, আজকের এই অনুষ্ঠানে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনি এই যতক্ষণ করছেন আমি অনেক মনোযোগ সহকারে শুনছি। আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট, প্রশ্ন আমাদের আমজাদ ভাইকে করেছেন এবং আমজাদ ভাই যেগুলি উত্তর দিয়েছে, আসলে এই সাধারণ মানে আমাদের ইসলাম ধর্ম বা ধর্মের সাথে মানে আমাদের যে এই একটু কথা বলবো। অন্য ধর্ম রয়েছে, এদের মধ্যে একটা এরকম একটা বিভাজন কাজ করে। আসলে যে ইসলাম ধর্ম যে একমাত্র যে শান্তির ধর্ম, ইসলাম ধর্মের কাছেই একমাত্র অন্য ধর্ম নিরাপদ, এই বিষয়গুলি আপনি তুলে ধরেছেন। এবং আপনি তুলে ধরেছেন যে একজন আলেম যদি এমপি হয়, জনপ্রতিনিধি হয়, তাহলে আমাদের নবীনগর যে ইতিহাস ঐতিহ্যের রাজধানী নবীনগর, আসলে দাদা আমাদের সংস্কৃতি, আমাদের ইসলাম ধর্ম সাথে সাংঘর্ষিক একমাত্র অশ্লীলতা, বেহায়াপনা যেগুলি রয়েছে, যেমন অপসংস্কৃতি যেগুলো রয়েছে, সমাজকে কলুষিত করে, দাদা দূষিত একটু করে, কথা বলে যদি আমাকে সমাজকে সুযোগ দিতেন একটু, মানে আমি চলে বিপদগামী যেতাম আর করে, কি, একটু ইয়াং আমার জেনারেশনকে শিডিউল ছিল। মানে বিমুখী করে, মানে বিপদগামী করে, উৎসাহিত করে, এই সমস্ত অশ্লীলতা, বেহায়াপনার বিরুদ্ধে আমাদের একটু অবস্থান। আমরা আমজাদ ভাই, সুস্থ সংস্কৃতির 2টা পক্ষে, মিনিট আমাদের ইসলাম মেহেদী সুস্থ ভাইয়ের কথাটা সংস্কৃতির 2 মিনিটের পক্ষে। মধ্যে শুনে আমি আপনাকে দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের নবীনগর, ফাইনালে একটা সুযোগ আপনি হয়েছে। দাদা দেখেন, এই যে 5ই আগস্টের পর আমরা হিন্দু ধর্মাবলম্বী বা এই নবীনগরে যত রকমের যতগুলি মন্দির রয়েছে, তাদের মধ্যে একটা বই কাজ করেছিল। 5ই আগস্টের পর নবীনগর আলেম সমাজ প্রত্যেকটি মন্দিরে এবং প্রত্যেকটি সংখ্যালঘু মহল্লায়, পাড়ায় মহল্লায় আমরা গিয়েছি। মুফতি আমজাদ ভাইও ছিল, আমাদের নবীনগরের সকল ওলামায়ে কেরাম, মুফতি বেলায়েতুল্লাহ ভাই, মাওলানা মকবুল সাহেব সহ আমাদের সকল ওলামায়ে কেরাম, আমরা বিভিন্ন পাড়ায় মহল্লায় মন্দিরে আমরা গিয়ে আমরা আশ্বস্ত করেছি যে নবীনগর একটি বিশাল নবীনগর। এই ঐতিহ্যবাহী নবীনগরে বাংলাদেশের অন্য অন্য জায়গায় যা হওয়ার হোক, আমাদের নবীনগর আমরা একটা সুন্দর, সুশৃঙ্খল, একটা শান্তিময় মানবিক নবীনগর যেভাবে বিগত দিনে ছিল, ইতিহাস ঐতিহ্যের এই নবীনগর আগামী দিনের জন্য আরো সুন্দর থাকে। এই জন্য আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে সংস্কৃতি, আমাদের এই রাজনৈতিক যে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন, আমাদের এই রাজনীতির যে ইতিহাস ঐতিহ্য, ধর্মের যে সুন্দর, আপনি দেখেন দাদা, এই যে
ভূমি অফিস, জামি মসজিদ এবং এখানে একটি মন্দির। হ্যাঁ, হ্যালো। আমার মনে হয় হুম, নেট ছিটকে তাহলে পড়েছেন। আমার আচ্ছা একটি আমজাদ ভাই, আমি গুরুত্বপূর্ণ আপনার কথা শুনবো 1 মিনিট 30 সেকেন্ড, যেহেতু শাহিন রেজা টিটু আমাদের নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি যুক্ত হয়েছেন। তাকে আমি কোনো প্রশ্ন যদি থাকে, যেহেতু আমজাদ ভাইয়ের একটি সম্ভবত বয়ানে তিনি বসবেন, বারবার তিনি বলছিলেন, টিটু যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি প্রশ্ন করে তারপর আমজাদ ভাইকে আমরা দিতে চাই। এর মধ্যে মেহেদি ঢুকলে আমরা মেহেদিকে আমরা নিয়ে নেব। টিটু। ধন্যবাদ। আসলে তো সরাসরি প্রশ্ন করার আগে একটু ভাব আনতে হয়। আজকের এই যে আপনার 2026 সালের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি প্রার্থীদেরকে নিয়ে করা দ্বিতীয় আজকের যে অতিথি, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আমজাদ হোসেন আশরাফি। আমি যদিও আপনার আপনার এই লাইন বারবার ডিসকাউন্ট হয়, আপনি আমাকে নিতে পারেন না। আমি আশরাফি ভাই, আপনার কাছে স্পষ্ট, যেহেতু আপনি একটি মাহফিলে যাবেন, সম্ভবত 10টায় যুক্ত হবেন, আপনার আরো আধা ঘন্টা সময় আছে। আমি একটা জিনিস জানতে চাই, আপনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে নিজেকে কতটুকু সফল বলে মনে করেন, যে আপনি ইউনিয়ন পরিষদ থেকে একেবারে মানে ফার্স্ট ডিগ্রি থেকে একেবারে থার্ড ডিগ্রিতে চলে যাচ্ছেন, মাঝামাঝি আরো কিছু পদ ছিল, ওইগুলো না দিয়ে আপনি ডিঙ্গি একেবারে উপরে চলে যাচ্ছেন। আর তাছাড়া আমার যতটুকু জানা আছে, বিগত 6 বছর আগে আপনার গোষ্ঠী এবং আরেকটি গোষ্ঠীর সাথে একটি দাঙ্গা এবং একটি মারামারি হয়েছিল, যে মামলার আসামি আপনিও আছেন। ওই যেখানে আপনি নিজ একটি মামলার আসামি, সেই হিসাবে নিজের গ্রামের সমাধান এখন কতটুকু পর্যায়ে আছে, আর নিজের গ্রামের সমাধান ছাড়া আপনি পুরো উপজেলায় কিভাবে শান্তি বিরাজ করবেন? 1 নাম্বার প্রশ্ন। নাম্বার 2, আপনি যে দল থেকে নমিনেশন নিচ্ছেন, বাংলাদেশ খেলাফত মজলিস, গৌরাঙ্গদ একটু আগে বলেছেন যে বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন হয়, আপনি এটাতে মূলত প্রতীক দেখেই মানুষ ভোট দেয়। বাংলাদেশের মানুষ এখনো আপনার যে বড় 2টা দল আছে, বিএনপি, আওয়ামী লীগ, ওইগুলাতে ভোট দেওয়ার একটা ভোট ব্যাংক তাদের আছে। পাশাপাশি জামাতে ইসলাম এবং জাতীয় পার্টিরও একটা নির্দিষ্ট একটা ভোট ব্যাংক আছে। আপনাদের নির্দিষ্ট ভোট ব্যাংক আদৌ আছে কি? এবং আপনাদের উপজেলা কমিটি কয়টা, ইউনিয়ন কমিটি আপনাদের হয়েছে, কয়টা ওয়ার্ড কমিটি হয়েছে, আপনাদের উপজেলার অফিসটা কোথায়? আপনারা এই খেলাফত মজলিস নিয়ে আপনি কতটুকু নিজেকে এগিয়ে নিতে পারবেন বলে মনে করেন? এই 2টা প্রশ্ন আপনার কাছে আমার রইল। ধন্যবাদ। আজকে যারা দর্শক আছেন, যারা দেখছেন, তাদের সকলকে মহান বিজয় মাসের বিজয়ের রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার দ্বিতীয় প্রশ্নটার যদিও একটু আগে প্রায় সিংহভাগ উত্তর আমাদের আজকের যে অতিথি আমজাদ ভাই দিয়েছেন, এরপরও যদি আপনি প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে যদি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিতে চান। আমি একেবারে সুস্পষ্ট শুধুমাত্র উত্তর দেই। আমার গ্রামে যে সংঘাত ছিল, সেই সংঘাত সমাধানে আমি কতটা উপযুক্ত চেষ্টা করেছি, আমার গ্রামবাসীর সকলেই সাক্ষী। আমার গ্রামে, আমি শুধু এটুকুই বলে দেব, আমার গ্রামে 1300 ভোটার, 900 ভোট কাস্ট হয়েছিল আমার নির্বাচনে। আমি শুধুমাত্র 7টা ভোট বোধ ফলস হয়েছিল, বাতিল হয়েছিল, আর বোধহয় 3-4টা ভোট এদিক সেদিক হলো। আমি 800 সম্ভবত 88 বা 90টা ভোট আমি পাইছি সম্ভবত। অর্থাৎ 12-13টা ভোট বাদ দিয়ে প্রত্যেকেই আমার গ্রামের মানুষ সবাই আমাকে ভোট দিচ্ছেন। আরো আশ্চর্যের বিষয় হলো, আমার গ্রামের প্রায় 1000 মানুষ কর্মী হয়ে পুরো ইউনিয়নে কাজ করেছেন। অতএব আমার গ্রামে যে সংঘাতটা ছিল, একটা ভুল বোঝাবুঝি ছিল, সেটাকে আমি প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আলোচনা করে সবাইকে একসাথে বসিয়ে একটা সুন্দর সমাধান করে আজকে পর্যন্ত আমার গ্রামে সে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে, আমরা মিলেমিশে আছি। এবং পুরো কৃষ্ণনগরেও সেটা প্রমাণিত যে আমার পুরো কৃষ্ণনগরেও এখন বর্তমানে কোনো দাঙ্গা নাই, যদিও কিছু ভুল বোঝাবুঝি আছে। আমি মুরব্বীদের সাথে নিয়ে, আমার হাতে ওরা 1 বছর চেয়ারম্যানই করার সময় আছে, যদি আমি এমপি নির্বাচনে না যাই, কথার কথা। এমপি নির্বাচনে গেলেও আমার 1-2 মাস আছে। আমি সবাইকে নিয়ে চেষ্টা করতেছি আরো যত ছোটখাটো বিষয় আছে সেটাকে সমাধান করা। এবং আপনি যেটা বলেছেন ভাইজান, যে আমাদের
নবীনগরে মার্কার যে অবস্থা, সারা বাংলাদেশে এই মার্কা আছে, কিন্তু নবীনগরে এবং বাংলাদেশে এমনও আছে যে মার্কার বাইরেও প্রার্থী মুখ্য এবং বহু প্রার্থী বাংলাদেশের সংসদে আছে, একাধিক, একজন দুইজন না, অনেকজন আছেন। তা আমি মনে করি যদি নবীনগরের মানুষের কাছে আমি যেতে পারি, আমি যদি কথা বলতে পারি, আমরা যদি নবীনগরের ঘরে ঘরে মানুষকে দাওয়াত দিতে পারি, তাহলে হয়তো নবীনগরের মানুষ এবার অন্তত মার্কাকে মুখ্য নয়, প্রার্থীকে যাচাই বাছাই করেই সংসদে পাঠাবেন ইনশাল্লাহ। এই মনে করা থেকেই আমি নির্বাচনে কাজ করতেছি। আশা করি সামনের অল্প সময়ের মধ্যেই নবীনগরের প্রত্যেকটা মানুষের ঘরে আমি চলে যাব, আমরা চলে যাব, আমরা চেষ্টা করব বুঝাবার, এবং সিদ্ধান্ত অবশ্যই নবীনগরের মানুষ নেবে ইনশাল্লাহ। আর ফাঁকি দিয়ে একটা ভাই কথা বলেই এক রাখি, মিনিট থাকবেন। লাস্ট একটা কথা বলে রাখি দাদা, একটা কথা বলে রাখি। আমার কৃষ্ণনগর এবং আমার 22 মৌজাবাসী যারা আমাকে নির্বাচিত করেছেন, মাঝে মধ্যে এমনও হয় না যেমন না, আমার কিছু ভুল হয়, ত্রুটি হয়, বিচ্যুতি হয়। আমি তো মানুষ, আমি তো মহামানব না, আমি মানুষ, সাধারণ একজন মানুষ হিসেবে আমার ভুল হতে পারে। পেছনের আজকের এখন এই মুহূর্ত থেকে নিয়ে পেছনের যত ভুল আছে, যত ত্রুটি বিচ্যুতি আছে, মানুষ হিসেবে আমি সকলের কাছে একেবারে সরাসরি যদি কিন্তু অথবা ছাড়া দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থী। আমাকে অবশ্যই নবীনগরের সন্তান হিসেবে সবাই আমাকে ক্ষমা করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, এবং আপনারা যে ভুল আমাকে ধরিয়ে দেবেন আমি সংশোধন করেই সামনের পথ চলবো বলে ইনশাআল্লাহ প্রত্যয় প্রকাশ করছি। ভাই 1 মিনিট থাকবেন, 1 মিনিট আমজাদ ভাই, আমরা 1 মিনিটের মধ্যে আপনাকে আমার ছেড়ে দেব। বয়ানের সময়টা হয়ে গেছে প্রায়, বয়ানে 1 বসার। মিনিট, শুধু 1 মিনিট। মেহেদীর একটা প্রশ্ন ছিল যে আপনাকে একটা প্রশ্ন করবে। মেহেদী, শুধু প্রশ্ন, মানে ব্যাখ্যা নয়, শুধু একটা প্রশ্ন যে ওনার কাছে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? ওনার কাছে প্রশ্ন বলতে আসলে আমরা আলেম সমাজ নবীনগরের মানে কি বলে নবীনগরকে আমরা ভালোবাসি বলেই তো নবীনগরের সেই ভালোবাসার জায়গা থেকে আমরা আমজাদ ভাইকে আমরা সকল আলেম সমাজ আমরা প্রার্থী করেছি। আমাদের এই আপনারা জানেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির অপোজিটে একটা 8 দল জোট রয়েছে, জামাতে ইসলামী, তারপর চরমোনাই পীর, তারপর আরো অনেক দল, আল্লামা মামুনুল হক। আপনি জানেন এই যে 5ই আগস্টে স্বৈরাচারী সরকার পতনের যে আন্দোলন, হ্যাঁ, সেই আন্দোলনে আল্লামা মামুনুল হক এবং চরমোনাই পীরের সর্বোচ্চ ভূমিকা রয়েছে। সেই জায়গা থেকে দেশের মানুষ ইসলামী দলগুলির প্রতি তাদের আবেগ অনুভূতি কাজ করে, যেহেতু জুলাই এই যে স্বৈরাচারী সরকার পতনের পেছনে আমাদের চরমোনাই পীর হুজুর এবং মামুনুল হক সাহেবের অবদান রয়েছে। তো সেই জায়গা থেকে 8 দলীয় জোট যে যুগপৎ নির্বাচনের যে প্রেক্ষাপট নিয়ে আগাইতেছে, হ্যাঁ, সেই জায়গা থেকে আমাদের দুজন কাছের প্রার্থী, একজন হইছে প্রফেসর মাহবুব ভাই, উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। আরেকজন হচ্ছে আমাদের নবীনগরের কৃতি সন্তান, দেশের আপনারা জানেন আমাদের আমজাদ ভাই আমাদের বাংলাদেশের সকল জায়গাতে ওনার সুপরিচিত একটা পরিচিতি রয়েছে, অনেক বড় একজন ওয়াইজ উনি। তো সেক্ষেত্রে আমাদের নবীনগরের যে আলেম সমাজ এবং ইসলাম প্রিয় জনতা যারা রয়েছে তাদের আবেগ অনুভূতি কাজ করে যে আমজাদ ভাই বা মাহবুব ভাই যেই আসুক, আমাদের সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে এই মাঠে নেমে কাজ করবে, নির্বাচনের মাঠে কাজ করবে। এখানে যদিও দেশের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে আমাদের বিএনপির অবদান রয়েছে বা বিএনপি রাষ্ট্র পরিচালনা করে আসতেছে, বিএনপির ধানের শীষের প্রতীক, এটা একটা সাধারণ মানুষের আবেগ অনুভূতির প্রতীক, ভালোবাসার প্রতীক। আর আমাদের প্রতীক আপনারা বলছেন নতুন আসছে, রিক্সা প্রতীক নতুন আসছে। আসলে এই বিষয়গুলি মানে আমরা যখন নির্বাচনে মাঠে নেমে যাব, মাঠে যখন ঘরে ঘরে যখন ভোট চাইতে যাব, তখন এটা আপনারা জানেন এই মানে কি বলে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে এখানে আমার মনে হয় মেহেদী আমজাদ ভাই চলে যাবে। আমরা প্রশ্ন চেয়েছিলাম কিন্তু প্রশ্ন পাইনি। আমি একটা শেষ প্রশ্ন করব। আমজাদ ভাইয়ের কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে আমাদের এই নবীনগর উপজেলা সাম্প্রতিক সময়ে আপনারা জানেন এখানে যে বিভিন্ন রকমের সন্ত্রাসের, আমার হাতে আর 2 মিনিট সময় আছে, সন্ত্রাস উৎপাত বাড়ছে এবং এই যে এই বালুমহল
আল্লাহ মানে নবীনগরবাসী যদি আমজাদ ভাইকে নির্বাচিত করেন, তাহলে আমরা দেখেছি নবীনগরের বিভিন্ন জায়গায় বালু মহলের মাধ্যমে আমাদের নবীনগরের মাটি আমাদের কেটে নিয়ে যাচ্ছে। এখানে প্রতিবাদ করার মতো নবীনগর কেউ নাই। এই যে মানে বালুমহাল একটা বিষয়, এটা নিশ্চয়ই উনি আগে পাশ করুক, তারপর আমরা বালুমহালের বিষয়ে তার কাছ থেকে নিশ্চয়ই আরেকটা লাইভে এসে জিজ্ঞেস করবো। ভাই ছোট্ট করে উত্তর দিবেন। আমার 10 সেকেন্ডের একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা বিগত দিনে দেখেছি যে যারা ছোটখাটো দল থেকে এমপি নির্বাচিত হওয়ার পর অতীতে অনেক রেকর্ড আছে, ক্ষমতাসীন যেই পার্টি রাষ্ট্র ক্ষমতায় যান, সেটি আওয়ামী লীগ, বিএনপি কিংবা জামাতে ইসলাম বা অন্য দল, সেক্ষেত্রে আপনার এই খেলাফত মজলিস যেহেতু ছোট দল, সেখান থেকে আপনি পাশ করলেন আপনার ক্যারিশমা বা যেটি বললেন আপনার ব্যক্তিগত ইমেজ দিয়ে, কিন্তু ভোটের পর নির্বাচিত হয়ে আপনি কি যেই দলটি রাষ্ট্র ক্ষমতায় আসবে সেখানে কি আবার পোলটি নিয়ে সেই দলে যোগ দিয়ে রাষ্ট্রীয় দলটির সঙ্গে যুক্ত হবেন কিনা, এরকম কোন শঙ্কা আছে কিনা আপনার? মানে আমি শুরুতেই বলে রাখি, আমি শুরুতেই বলে দেই, আমার ব্যক্তিগত ইমেজ না। নবীনগরের রাজনৈতিক দল, টিটু ভাই যেটা বলছেন, রাজনৈতিক দলের যে মার্কার পরিচিতি আছে, আমি মনে করি নবীনগরে এর চেয়ে বেশি পরিচিত আছে নবীনগরের আলেম সমাজ। নবীনগরের আলেম, ইমাম, মুয়াজ্জিন এবং আলেম ওলামা তুলাবা সহ ব্যাপক একটা আমাদের নবীনগরে সে অবস্থান আছে, যে নবীনগরের আলেম সমাজকে নিয়েই, এবং আপনারা যারা আছেন যে জাতির দর্পণ হিসেবে সাংবাদিক ভাইদের চিনি, সত্য যদি আপনারা উন্মোচন করেন, তাহলে এই নবীনগরের সাধারণ মানুষকে সাথে নিয়ে এই নবীনগরে যে কোনো অন্যায়কে প্রতিরোধ করা আমার জন্য খুব কঠিন কিছু হবে না এবং সহজ হবে। কারণ আমি ব্যক্তি আমজাদ না, টোটাল নবীনগরের আলেম সমাজ, এবং যেহেতু খেলাফত মজলিস একটি ইসলামী দল হিসেবে টিটু ভাইয়ের প্রশ্নের জবাব দেই, আমাদের নবীনগরের প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা মুসলমানের ঘর এবং নবীনগরে যারা শান্তিকামী, প্রত্যেকটা শান্তিকামী মানুষের ঘরকে আমরা অফিস মনে করি। আমরা সকলের কাছে আমরা ইনশাল্লাহ সে দাওয়াত নিয়ে যাব, সবাইকে সাথে নিয়ে আমরা বিপ্লব ঘটাবার একটা বিপ্লবের স্বপ্ন দেখি ইনশাল্লাহ। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে যোগ দেওয়ার সম্ভাবনা আছে? আশরাফ ভাই তো যে উত্তর দিয়ে দিচ্ছে, বিএনপিতে যোগ দেওয়ার সম্ভাবনা আছে কিনা? এই আশরাফ ভাই যে উত্তর দিয়ে দিচ্ছে, অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব না। আমার প্রশ্নের উত্তরটা পাইনি। যদি জনগণ আমাকে নির্বাচিত করবে না, বাংলাদেশের জাতীয় নির্বাচনগুলো জোট মহাজোট হয়, আসন সমঝোতাই হয়। জনগণ আমাকে যেই পরিচয় নির্বাচিত করবে, আমি এই পরিচয় নিয়ে ইনশাল্লাহ আগামী দিনগুলো কাটাবো ইনশাল্লাহ। একটি দর্শকের প্রশ্ন আছে, 15 সেকেন্ডে উত্তর দিবেন। স্বজন সমাবেশ, তিনি বলছেন আপনাদের প্রার্থিত নির্বাচনের আগে যদি এত ব্যস্ততা দেখান, তাহলে এমপি হলে তিনি কি করবেন? ইয়েস, মানে সেটা হলো এই যে ইসলামের একটা বিধান আছে, ওয়াদা খেলাফকারী মুনাফিক। আমার আজকে যেহেতু শিডিউল করা যে আমি এক জায়গায় একটা বয়ানে বসবো, হাজার হাজার মানুষ সেখানে অপেক্ষা করতেছেন, আমি ওই মানুষগুলার ওয়াদাকৃত সময় যদি উপস্থিত না থাকি, তাহলে তো আমি মুনাফিক হয়ে গেলাম। এই জন্য আমার এটা ব্যস্ততা না, বরং আমি দায়িত্ব আদায় করছি। দেন যখন আপনারা আমাকে 1 মিনিটে বলবেন আপনার শেষ বার্তা নবীনগরবাসীর কাছে আগামী দিনের নির্বাচনে আপনারা কি বলার আছে? প্রিয় নবীনগর, ছেড়ে দিতে হবে। আশরাফ ভাই, আমরা হ্যাঁ, ছেড়ে লাস্ট দেব। একটা, আপনারা যে কৃষক কথা বলছেন, কৃষক শ্রমিকদের অধিকার, এই অধিকার আদায়ে আপনারা বিগত সময় কখনো কোনো ভূমিকা নিয়েছেন বলে আমরা পরিলক্ষিত হয় নাই। আপনারা ওই কৃষক শ্রমিকদের, আপনারা কৃষক শ্রমিক জনতার অধিকার আদায়ের কথা বলেছেন, আপনারা কি আদৌ কৃষক শ্রমিকদের নেটে আটকে গেছে টিটু? আমার মনে হয় কথা শোনা যায়, আমি প্রশ্নটা বুঝে ফেলছি। আপনার কথা শোনা যায়, আমার মনে হয় আমজাদ ভাই আপনার শেষ আমি বক্তব্য, টিটু ভাইয়ের প্রশ্ন আমি বুঝে ফেলছি। কৃষক জনতার অধিকার আদায়ে নবীনগরে আলেম সমাজ শান্তিপূর্ণ নবীনগর প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়ন করেছে। ইতিমধ্যে বারবার প্রমাণ হয়েছে, যেমন 19 সালে করোনায় আমরা সাধারণ মানুষের লাশগুলোকে আমরা দাফন করেছি, সেখানে ভিন্ন ধর্ম অবলম্বীদের লাশগুলোকে আমরা দাফন করেছি। কৃষকদের জন্য এজ এ চেয়ারম্যান হওয়ার আগেও আমি আমার এলাকায় কৃষকদের সাথে সুসম্পর্ক রাখা, এবং আমি নিজেও একজন কৃষক, আমারও কিছু ফসল আছে, আমি ছাদের উপরে কিছু আমাদের অনেক জমি জমা ছিল, একসময় কৃষি কাজ করছি আমরা প্রচন্ড ভাবে। তো কৃষক, শ্রমিক, সাধারণ জনতার সাথে আমাদের সুসম্পর্ক ছিল, থাকবে। আমার সর্বশেষ কথা, প্রিয় নবীনগর উপজেলাবাসী, আপনাদের ভাই, কারো সন্তান, কারো ভাতিজা, কারো বন্ধু, আমি আপনাদের নবীনগরে রিকশা মার্কা প্রতীকে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছি। সকলের
সর্বাত্মক সহযোগিতা, পরামর্শ এবং প্রত্যেকের পরিবারের ভোট চাই। প্রবাসী ভাইদের দারুণভাবে প্রবাস থেকেই যে সহযোগিতা করবেন, প্রবাসীরা নতুন ভোটার হয়েছেন। আমি সম্ভবত প্রবাসীদের ভোট হবে কি না হবে এই নিয়ে যখন কথা ছিল, আমার ফেসবুকে লিখছিলাম অবশ্যই প্রবাসীরা ভোটার হতে হবে। প্রবাসীদের রেমিটেন্সের কারণেই বাংলাদেশের অর্থনৈতিক চাকা আজকে সুন্দরভাবে চলমান আছে। সেই হিসেবে প্রবাসী ভাইদেরকেও আমি উদাত্ত আহ্বান করব, আপনারা একবার আমাকে যাচাই করুন। আমার নির্বাচনে শুধুমাত্র একবার আমাকে যাচাই করুন। বিগত দিনে রাজনৈতিক দলের অনেক নেতাকে আপনারা নেতা বানাইছেন, আমি একজন আপনাদের ভাই হিসেবে আলেমদের যাচাই করুন। আমরা নবীনগরে কি করতে পারি সেটা ইনশাল্লাহ কাজের দ্বারা প্রমাণ করব। নবীনগরবাসী যারা মনে করতেছেন আমার তাড়াহুড়া ছিল, আসলে তাড়াহুড়া না। আমার 9টায় একটা বয়ানে বসার কথা, সেখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে। আমি সেখানে আধা ঘন্টা প্রায় 9:30 হয়ে গেছে। একটা ওয়াদা, একটা সময়ের যে আল্লাহ যে বলছে ওয়াল্লাহ আসরি, সময়ের গুরুত্ব দেওয়া। আমার ব্যানারের আমার পেছনে লেখা আছে দেখেন সময় ব্যাপারে, তো সময়ের গুরুত্ব দেওয়া। সেই হিসাবে আমি আমার উদ্দেশ্য ছিল 8টা থেকে 9টার ভেতরে আমি লাইভে থাকবো। এতক্ষণ 9:30 পর্যন্ত থাকতে পারবো, তারপর অনেক কথা থাকা দরকার ছিল। শেষ পর্যন্ত থাকতে পারবো না বলেও আমি দুঃখ প্রকাশ করছি। সকলের কাছে দোয়া কামনা করছি। নবীনগরবাসী ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিক্সা মার্কায় ভোট দেবেন, রিক্সার জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ। আমরা আজকের এই নবীনগরের কথার 408 পর্ব এবং নবীনগরের কথার মুখোমুখি এবং সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া আলা কুল্লিকুম। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হবে। শুভরাত্রি। ইনশাআল্লাহ।